রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার কাছে যে প্রশ্নটি আসলে আমার ছিল সেটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম বলছে ৩০ সদস্য, কেউ বলছে ৩৫ সদস্যর মন্ত্রিসভা হতে যাচ্ছে। তবে একটি বিষয় মোটামুটি সবাই বলছে যে এবারের মন্ত্রিসভাটি আকার ছোট হতে যাচ্ছে। সেটি আসলে যদি আপনার কাছ থেকে একটু আমরা ধারণা নেই যে কেমন হবে এবং একই সাথে কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এই জায়গায়। না, ধন্যবাদ। আসলে আমি আপনারা যেরকম মিডিয়ার মানুষ, মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ জেনেছে, আমিও কিন্তু মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও জেনেছি। তবে হ্যাঁ, যে আমি তো মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি যেহেতু এদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তো উনি তো নিজেই এই দীর্ঘদিন দেশের বাইরে থেকে যে জ্ঞান, যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন, হ্যাঁ, এবং আমার বিশ্বাস উনি দেশে প্রত্যাবর্তন করার পর থেকে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত চিন্তা ভাবনা করে উনি বলছেন। এবং একটা জিনিস আমরা বিশ্বাস করি, যেটা অতীতে যে রাজনীতি উনি বারবার বলার চেষ্টা করেছেন, 5ই আগস্টের আগে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে উনি আর পুনরাবৃত্তি ঘটাতে চান না। উনি নতুন একটা স্বপ্ন, নতুন একটা দিক নির্দেশনামূলক, উনি যে তার ড্রিম, তার যে প্ল্যানিং, উনি যেটা বলেছেন, আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করবেন, উনি যে মন্ত্রী পরিষদ যেটা উনি গঠন হয়তো করবেন, নিশ্চয়ই এই দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা, জ্ঞানী, যোগ্যতা সম ব্যক্তিদেরকে করবে। এখানে অ্যাকচুয়ালি আপনারা যেটা বলছেন যে কারা হবে বা কেমন, এটা একমাত্র আল্লাহ জানেন। আর আমাদের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবই জানেন আগামী মন্ত্রী পরিষদ কারা থাকবে, কাদেরকে নিয়ে আগামী দেশ পরিচালনা করবে। আমি মনে করি, তবে এটা বিশ্বাস করি যে অতীতের যে অভিজ্ঞতা, আমরা যে অর্জন বিভিন্ন সময় দেশ পরিচালনা করেছে বিএনপি, এই অভিজ্ঞতা থেকে আমার নেতা দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশে ইউরোপ, আমেরিকা বা যে পাশ্চাত্যের যে কালচার, এখন যে মানে আধুনিক যে যুগ, পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে 31 দফা, আপনারা তো নিশ্চয়ই জানেন, তার যে 31 দফা উনি অনেক আগেই উনি দেশবাসীর কাছে উপস্থাপন করেছেন। এবং আমি মনে করি এই পরিকল্পনা অনুযায়ী উনি যদি এগিয়ে যান, আমি মনে করি দেশের যে আমাদের দারিদ্রতা, যে অভাব, আমাদের মধ্যে যে হানাহানি, মারামারি, আজকে উনি যেটা যে উদারতা দেখিয়েছেন, আজকে এটা একটা উদাহরণ, যেটা অতীতে কখনো কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ক্ষমতা গিয়ে এটা এই ধরনের যে মানে রাজনীতিক শিষ্টাচারের কথা উনি যেটা দেখিয়েছেন, এটা কিন্তু অতীতে এই কাজটা ছিল না। অবশ্যই অবশ্যই সেটি প্রশংসার দাবিদার। আপনি আছেন আমাদের সাথে, আমাদের একটু অন্য অতিথিদের কাছে আসলে যেতে হবে। সেটা হচ্ছে যেতে চাই এই মুহূর্তে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রথমত এই যে রাজনৈতিক যে পরিবর্তন সম্পর্কের যে একটা নতুন ধরনের ধারা আমরা দেখতে পেলাম, যেহেতু আপনি রাজনীতি নিয়েও নানা ধরনের গবেষণা করে থাকেন, আপনার দৃষ্টিতে বিষয়টি কিভাবে দেখছেন? একই সাথে আমরা বরাবরই দেখি যে যখনই যে সরকার গঠন হয় তারা মন্ত্রীর সংখ্যা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এরকম করে সংখ্যা অনেক বড় হয়। কিন্তু এই যে নতুন সরকার আসতে যাচ্ছে তারা কিছুটা ধারণা দিচ্ছে যে তারা খুব এই জায়গায় সীমিত একটি অবস্থানে থাকবে। এর ফলে এই সীমিত অবস্থানে থাকাটা আপনি কিভাবে দেখছেন এবং একই সাথে এটাতে মন্ত্রণালয় বন্টন, কাজের বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, কি মনে করেন আপনি? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সুতরাং এটা সাধুবাদ পাওয়ার মতো, শুভেচ্ছা দেওয়ার মতো আমাদের তরুণ প্রজন্মের নেতা, এবং যার মধ্যে আপনারা দেখবেন যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি।
এবং খালেদা জিয়ার প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। এবং তিনি তার যে একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে তিনি যে হয়েছেন, মানে তার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, যেমন তিনি বাংলাদেশে ছিলেন, তারপরে ইউরোপে গেলেন। ইউরোপের রাষ্ট্র কাঠামোগুলো খুব স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রের আইন কানুনের মধ্য দিয়ে যেতে হয়। পলিটিক্যাল কালচারটা ডিফারেন্ট, তাদের সমাজ কাঠামোটা ডিফারেন্ট, সুতরাং সেটার মধ্য দিয়ে তিনি গিয়েছেন দীর্ঘ একটা সময়। ওই স্ট্রাকচারটা তিনি নিয়েছেন, যেটা রিফ্লেকশনটা আমরা পলিটিক্যাল কালচারের মধ্যে পাচ্ছি। যেমন তিনি যখন বাংলাদেশে ফিরলেন, তিনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তার মধ্যে তিনি একটা বিশাল মিশন ভিশন নিয়ে রাষ্ট্রের মধ্যে আসছেন, এবং ওই মিশন ভিশনের রিফ্লেকশন গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকে তিনি তার যে আজকের যে মুভমেন্টটা, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের সৃষ্টি করেছে, এক ধরনের পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তনের আবহ কিন্তু তৈরি করেছে। আর যেটা আপনি বলছেন যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামোতে ছোট ধরনের, ছোট পরিসরে একটা মন্ত্রী পরিষদ করার চিন্তা ভাবনা, আসলে আমরা একজ্যাক্ট জানি না কি ধরনের নেচার তিনি করবেন, কি ধরনের নেচারের মন্ত্রী পরিষদ তিনি করবেন। তবে ধারণা করা হচ্ছে তিনি এখানে খুব প্রফেশনাল একটা ক্যাবিনেট তিনি করবেন, যাদের মধ্যে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং আপনার হলো যে একই সাথে ইয়াং, একই সাথে হলো আপনার এক্সপেরিয়েন্স, একটা সংমিশ্রণ থাকবে বলে আমরা ধরে নিচ্ছি। এবং এটার মধ্য দিয়ে তিনি একটা ওয়েল গভর্নমেন্ট, একটা গুড গভর্নেন্স তৈরি করতে চান। গুড গভর্নেন্স ইন এ সেন্স, বিএনপি কিন্তু দীর্ঘদিন পরে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপির কাছে জনগণের যেরকম প্রত্যাশা আছে, আবার রাজনৈতিক নেতৃবৃন্দেরও অনেকগুলো প্রত্যাশা আছে। সুতরাং এইটাকে, যেমনটা ধরেন বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো ধরেন ডোমেস্টিক অ্যাফেয়ার্সে অনেকগুলো চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেকগুলো চ্যালেঞ্জ, আমাদের পাশের বৃহৎ একটা রাষ্ট্র ভারত। এবং আপনি সবার প্রথম কোন চ্যালেঞ্জটি আসলে দেখেন নতুন যে সরকার আসতে যাচ্ছে তাদের? উত্তরটি নিতে চাই, তবে একজন অতিথি যেহেতু আছেন তার কাছে একটি প্রশ্ন আমি একটু রাখতেই চাই। নাজমুল সাকিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। এনসিপির একজন নেতা বলেছেন যে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করার চিন্তা ভাবনা করছে, কারণ তারা প্রথমত বলেছে যে যেই মন্ত্রিসভা হোক বা যেই সরকার এখন গঠিত হতে যাচ্ছে, সেখানে অনেক ধরনের ভোটের কারচুপি হয়েছে, অনেক গরমিল হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছেন। এবং তারা বলছেন যে তারা একটি যে মন্ত্রিসভা হবে তাদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। আইন অনুযায়ী ছায়া মন্ত্রিসভা তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। দেখেন, ছায়া মন্ত্রিসভা তো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট। হ্যাঁ, ডেমোক্রেসির যে কিছু বেস্ট প্র্যাকটিস আছে সেগুলোর একটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। অর্থাৎ এই ছায়া মন্ত্রিসভা আইনে আছে কি আইনে নাই, এটা তো খুবই একটা অমূলক বিষয় আর কি। আপনার ডেমোক্রেসিতে অনেক কিছুই থাকবে, সবকিছু তো আপনি আইন দ্বারা নির্ধারণ করেন না। হ্যাঁ, আর ছায়া মন্ত্রিসভা দিয়ে হচ্ছে কি, আপনার একই সাথে যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেখানে যারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পোর্টফোলিওতে থাকবেন, পক্ষান্তরে আমি বিরোধী দলে এমন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে আসতে চাই যারা ওয়াচডগের ভূমিকা পালন করতেছে। মানে এক একজন এক এক মিনিস্ট্রির দায়িত্বে থাকলো, মানে মিনিস্ট্রি কাজগুলো প্রপারলি করছে কিনা। একই সাথে দুইটা কাজ এখানে, একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রপারলি জনগণের কল্যাণে কাজ করছে কিনা, এটা একটা বিষয়। আর একটা বিষয়, একই সাথে সে নিজেকে নার্চার করে, নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে গঠনমূলক কাজে এনগেজ করে, যে সে যাতে বা এই ছায়া মন্ত্রিসভাটাই যাতে পরবর্তীতে এমন একটা কনফিডেন্স নিজেদের মধ্যে বুস্ট আপ হয়, যাতে করে পরবর্তীতে যদি এই এনসিপির যে জোট তারা যদি সরকারে যায়, তাহলে তারা যাতে প্রপারলি গভর্নেন্সের জায়গাগুলো ঠিক মতো পালন করতে পারে, গভর্নমেন্ট প্রপারলি ফাংশন করাইতে পারে। মানে তারা কি বাইরে থেকে বিরোধী দলের ভূমিকা, মানে এই সরকার কাজ করছে কিনা, সরকার কোথায় কি দুর্নীতি করলো, কোথায় কি করা দরকার ছিল, এই দেখভাল করার দায়িত্ব তো হচ্ছে সংসদের বিরোধী দলের। তারা তো সেইখানে বিরোধী দলের অবস্থানে নেই, যারা যারা হয়তো এই বক্তব্য দিচ্ছেন তারা তো সেখানে নেই। তাহলে তারা কিভাবে এই কাজটি করবেন? তারা সংসদের বাইরে থেকে কি তারা দায়িত্বশীল, মানে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা ওই এটা করবেন আর কি। যেহেতু রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে একটা
প্রচেষ্টা চলছে তারই অংশ হিসেবে তারাও ধরেন শ্যাডো মন্ত্রিসভা তারা করবেন, তারা ওই পার্টিকুলার যে মন্ত্রণালয় যেগুলো আছে এক একজন এক একটার দায়িত্বে থাকবেন, সেটাকে তারা ফলো করবেন, তাই তো নাজমুল সাকিব? জি জি, এটা তো বিরোধী দল হিসেবেই করছে তারা। ছায়া মন্ত্রিসভার কনসেপ্টটা কি? বিরোধী দলই তার মানে সরকার বিরোধিতার জায়গা থেকে বিরোধী দলের একটা ফাংশন হিসেবে ছায়া মন্ত্রিসভা তার একটা উইং আর কি, আর কিছু না তো। এটা বিরোধী দলেরই কাজ, এটা তো সরকারি দলের কাজ না। আমি কি বুঝাইতে পারছি? এটা হ্যাঁ আমরা বুঝতে পারছি। ধরেন এটা আমি যদি ফান করে বলি, ফান করে, তাহলে ধরেন একটা মিনিস্টার একটা ফিলিংস হয়তো আসতে পারে। যাই হোক, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না হ্যাঁ বলেন, আপনি কন্টিনিউ করেন প্রশ্ন যদি থাকে। না ঠিক আছে। না আমরা Another question তো, হ্যাঁ। না আমরা তো আসলে এর আগে তো এভাবেই দেখিনি, তাই এর জন্যই প্রশ্নটা বারবারই সামনে আসছে যে আপনি তো এবার আমি একটু করে আমি হ্যাঁ, আর একটু বলেন। বিস্তারিত ব্যাখ্যা করব। হ্যাঁ বলেন। ধরেন আমাদের পলিটিক্সটা, টোটাল বাংলাদেশের পলিটিক্সটা, যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো তো জুলাই গণ অভ্যুত্থানের দল। বিএনপির একটা বিশাল ভূমিকা আছে, জুলাই গণ অভ্যুত্থান বলেন, গণ বিপ্লব বলেন, সেখানে এনসিপির একটা বিশাল ভূমিকা আছে। এনসিপির শীর্ষ নেতৃত্ব তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আবার এই এনসিপির নেতৃত্ব তারেক জিয়া সাহেবের সাথেও কোঅর্ডিনেট করেছে, মানে যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আর কি, ওই সময় কোন সময় আবার তারা জামায়াত ইসলামের সাথেও সম্পর্ক রেখে চলেছে। ফলে এখানে যারা আছে সবাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটের জায়গাটা আছে, যে আমরা বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে আসবো, গণতন্ত্রের যে ভালো ভালো জিনিসগুলো ওয়ার্ল্ডে প্র্যাকটিস করে চর্চা করে সেই জায়গায় জিনিসগুলো আপনি নিয়ে আসবো। ধরেন একটা শ্যাডো ক্যাবিনেট হলে এটা দিয়ে হবেটা কি? আপনি রাস্তার মারমার কাট রাজনীতিটা না করে আপনি একটু গঠনমূলক রাজনীতি করতেছেন, এদিকে টার্ন করতেছেন। মানে ধরেন রাস্তায় ইট পাটকেল ছুড়বেন, নাকি আপনি হচ্ছে প্রপারলি গভর্নমেন্ট প্রপারলি ফাংশন করছে কিনা, আপনি জাস্ট রিটোরিক কথাবার্তা না বলে পলিটিক্যাল যে বিভিন্ন রিটোরিক আছে, এরে ধরে ফেলো, এরে মারে ফেলো, বা আদারওয়াইজ আরো অনেক কিছু আছে, সেটা না করে আপনি গভর্নমেন্ট প্রপারলি জনগণের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে কিনা, শিক্ষা খাতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে কিনা, চিকিৎসা মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে কিনা, তার আরো কি করা যেতে পারে সেই প্রেসক্রিপশন গুলো দেয়া। অর্থাৎ সব সময় গভর্নমেন্টকে নজরদারির মধ্যে রাখা, নজরদারির মধ্যে রাখা, এই হচ্ছে শ্যাডো ক্যাবিনেটের কনসেপ্ট আর কি। আচ্ছা, আমরা তাহলে সামনের দিনগুলোতে সেরকম একটি কনসেপ্টের হয়তো মন্ত্রিসভা দেখতে পাবো, যেটি হয়তো আমরা নতুন দিশা খুঁজতেছি। তো ধরেন তারেক জিয়া সাহেব এখন কি করলেন, হ্যাঁ উনি ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে ল্যান্ডস্লাইড না মানে নিরঙ্কুশ বিজয় পেলেন, 2/3 মেজরিটি পেয়েছেন। পিপল তাকে, জনগণ তাকে সেই মেজরিটি, এটা তার পাওয়ারই কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা উত্তেজনা ছিল। সেই হাইপটা এনসিপি জামাতের জোটে আসার কারণে তরুণদের যে একটা বিশাল অংশ এদিকে টার্ন করছে, তার কারণে একটা হাই বোর্ডে গেছিল, আবার জামাত ইসলামী ক্ষমতা যায় কিনা। কিন্তু রোডে মানে রুরাল বাস্তবতায় বা গ্রাম অঞ্চলের বাস্তবতা বলেন বা টোটাল, মানে আমি যদি ফেসবুকের দুনিয়া থেকে যদি রিয়েল পলিটিক্স এর জায়গায় যায়, বাস্তবের দুনিয়া যায়, তাহলে তো এটা মানে এক্সপেক্টেড ছিল হচ্ছে তারেক জিয়া সাহেব 2/3 মেজরিটি নিয়ে, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসবে। আমি যেমন ফেসবুকে আমি আগে প্রেডিকশন দিয়েছিলাম যে বিএনপি হচ্ছে 220 আসনে জিতে আসবে মিনিমাম আর কি। মিনিমাম সেই প্রেডিকশন আমরা 8টা কম হয়েছে। সেই প্রেডিকশন আমরা কয়টা কম হয়েছে? একটা না 20টা যদি হয় তাহলে 8টা কম হয়েছে না? না, কম হয়েছে কিভাবে? আপনার 7টা স্বতন্ত্র আছেন, বিএনপি না ওটা সহ বলেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এটা তো আমরা জানি যে তারেক মানে বিএনপি কয়টা আসন নিয়ে জিতে আসবে, এটাকে আমরা জানি না? জানি তো। এগুলো আরো বোঝা যায় হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি, উনি তো 2-3 দিন আগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তো এটা তো উনিও জানে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতেছে, কিন্তু কত মার্জিনে ক্ষমতা আসবে সেটাই হচ্ছে দেখার বিষয় ছিল। এর পরবর্তীতে তারেক যে গুড জেস্টার দেখাচ্ছে, উনি জামাতের আমিরের বাসায় যাচ্ছেন, উনি এনসিপির নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, সেখানে গিয়ে কুশল বিনিময় করছেন। এই জিনিসগুলো আমাদের এখানে একসময় কালচারটা ছিল। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব রাজাকারও উনি কিন্তু ওনার সাথে সম্পর্ক রাখতেন যখন 71 পরবর্তীতে, কিন্তু সেটা বাদ দিল। মানে আমাদের বাংলাদেশে এখন যে মানে আগের রাজনীতিতে এখন ফেরত আনতে পারবেন না আপনি চাইলেও। মারমার কাট রাজনীতি এখানে আর হবে না। মানুষ কয়বার রক্ত দিবে আপনি আমাকে বলেন? জুলাই গণ বিপ্লবে আপনার
800 বলেন 1400 বলেন বা 20,000 আহত হইলেন, 800 মানুষ নিহত হইলো, জীবন দিল, বারবার মানুষ কি রক্ত দিবে নাকি? সে রক্ত দেওয়ার পরিস্থিতি আমরা কেন তৈরি করব? ওই ইয়া থেকে প্যারিস থেকে হেমিলনের বাসিওয়ালা পিনাকি সাহেব হচ্ছে একটা স্ট্যাটাস দিবেন, একটা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে একটা উৎপাত করবেন, বলবেন হচ্ছে ফরাসি বিপ্লব 10 বছর ধরে চলছে, বাংলাদেশও 10 বছর ধরে চালানো লাগবে, বিপ্লবী সরকার হবে। এই যে বাকওয়াজ আলাপ গুলো করে দেশের মানুষকে বিভ্রান্ত করে আপনি আবার সবসময় রাজপথে থাকবে, তাহলে মানুষজন কি পড়ালেখা করবে না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রগুলো আছে, কয়েকটা মহব্বাস তৈরি হয়েছে বনাগানের জুবায়ের মোসাদ্দেক এরকম কিছু আর কি, এদেরকে ধরেন শিবিররা এনগেজ করে রাখে। সে হচ্ছে ভালো বলে রিস্ক করবে শিবির, কিন্তু শিবিরে কয়েকটা বাচ্চা আছে, এদেরকে দিয়ে মনে করেন মাস্তানি করাবে পাড়ার মাস্তানের মতো। কালকে যেমন আমি নিজে থেকে দেখলাম হাতিয়া কি ঘটছে না ঘটছে এটা প্রপারলি ইনভেস্টিগেশন না করে রাজুতে আয় বাস করে আমি নামে গেলাম হচ্ছে মাস্তানি করার জন্য। এক একজন তো এক একভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া শুরু করছে, ধরেন তারেক জিয়া সাহেবরে তুই তুকারি করে কথা বলতেছেন, স্লোগান দিচ্ছে, এগুলো তো ভদ্রতার পর্যায়ে পড়ে না। সেটাই। আমরা তো চাচ্ছি কি সেই সংস্কৃতি থেকে বের হয়ে একইভাবে আমাদের এনসিপিরও কেউ কেউ এগুলো তো করছে, এগুলো তো আমি অস্বীকার করছি না। হুম। ফলে কিন্তু আমাদের এই সংস্কৃতি থেকে তো বের হয়ে আসতে হবে। আমাদের সংস্কৃতি হবে হচ্ছে আমরা জনগণের জন্য কি করতে পারি সেটার বিষয়ে। আমরা খালি হচ্ছে তাই ইন্ডিয়া থেকে মোদি আসবে না কে আসবে সেটার জন্য আমরা একটা বক্তব্য দিচ্ছি। আর ভাই ওভারসাইজ ভারত বিরোধিতা আপনি কেন করবেন? আপনি জুলাই অভ্যুত্থানের সময় আমাদের যে সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আব্দুল্লাহ, যিনি জুলাই অভ্যুত্থানের লিয়াজু কমিটির অন্যতম প্রধান আর কি, আমরা ফিরবো। নাজমুল সাকিব আপনি আছেন আমাদের সাথে। আমরা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলা আপনার কাছে একটু শেষ প্রশ্ন একটু করতে চাই। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব তিনি বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা 90% সফল হয়েছেন। আপনার দৃষ্টিতে আসলে তারা 90% বা কত শতাংশ সফল হয়েছেন, একটু মন্তব্য নিয়ে আসলে আমরা আলোচনা শেষ করবো আপনার সাথে। আসলে সফল কি ব্যর্থ এটা তো আমি সরাসরি মূল্যায়ন করা ঠিক হবে কিনা জানি না। এটা তো মূল্যায়ন করবে দেশের মানুষ, এখানে যারা আজকের এই অনুষ্ঠানে জয়েন করেছেন বা আপনি আমরা সবাই মিলেই কিন্তু একটা মূল্যায়ন করা সম্ভব। তবে হ্যাঁ, যে এটা ঠিক একটা অন্তর্বর্তী সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকারই বলেন, যদি দীর্ঘ সময় থাকে সে কিন্তু বিতর্কিত হয়, যেহেতু জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতামূলক সরকার ছাড়া স্বাভাবিক কারণে সে কিন্তু তার মধ্যে যে একটা মানে ভীতি বা তার যে একটা দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু পালন করার সুযোগ থাকে না। যেটা এই যে দীর্ঘ সময়, কারণ এটা যদি 3 মাস বা 6 মাস হাইস্ট যদি থাকতো তাহলে কিন্তু আজকে বিতর্ক হতো না। আজকে এই যে আমরা যে ওনারা সফলতার কথা বলছেন, আমি বলবো না তারা সফল হয়নি, আমি বলবো না ব্যর্থ হয়েছে, সেটা বলবো না। তবে এটা ঠিক যে দীর্ঘ 17-18টা বছর যে আমরা অন্যায় অবিচার ফ্যাসিস্টের আন্ডারে থেকে যে নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো ছিলাম, এটা ঠিক। কিন্তু সরকার চালাতে গেলে যে অভিজ্ঞতা, যে যোগ্যতা, যে জ্ঞান, যে অভিজ্ঞতা দরকার, আইন শৃঙ্খলা বলেন বিভিন্ন ক্ষেত্রে অত সেভাবে তারা সফলকাম হয় নাই। আর তাছাড়া আপনি জানেন যে যেহেতু এই দীর্ঘদিন আওয়ামী লীগ দুঃশাসন যে অন্যায় বিচার করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংস্কারের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তো দীর্ঘ আলোচনা, এটা নিয়ে অনেক মিটিং, অনেক কিছু হওয়ার কারণে হয়তো সময় লেগেছে। কিন্তু তা আমি মনে করি যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে এর আগে 111-এ যারা সরকারে ছিল, 111-এর যারা কৌশলী সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল। কিন্তু এই যে দীর্ঘ সময় তারা যে আছে, আমরা বিশ্বাস করি এই যে একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনার পর একটা নির্বাচন, যে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে তারা ক্ষমতা হস্তান্তর করছে, আমি মনে করি তো এটা একটা সফল। এবং তারা অবশ্যই যে দেশের মধ্যে আমরা জানি যখন একটা নির্বাচন হয় সেই নির্বাচনে হানাহানি, গোলাগুলি, মারামারি, খুন খারাপি, মানে এই যে সংঘাতময় অবস্থা যেটা অতীতে আমরা দেখেছি,
সেটি হ্যাঁ, আসলে হয়নি, আর সেই হিসেবে বলা যায় এক্ষেত্রে- শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আমরা এটাই সেটি আসলে আমরা সামনের দিনগুলোই দেখতে চাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুদুল